চলতে চলতে আমাদের এইবারকার অতিথি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যিনি রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে অনেক পরিচিত, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তার রয়েছে নারীর সম্পর্ক। আপনি যে অনুষ্ঠানে আসলেন, যেটাকে উপলক্ষ আওয়ামী লীগের 20তম কনফারেন্স, যে সম্মেলন, আওয়ামী লীগ তো এই উপমহাদেশে দেশভাগের পর, আমি যদি কংগ্রেস, আমি যদি পাকিস্তানের মুসলিম লীগকে বাদ দেই, তাহলে আওয়ামী লীগ সগৌরবে কিন্তু রাজনীতিটা করে যাচ্ছে। সেই তুলনায় টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের বয়স কিন্তু অনেক কম, মাত্র 16-17 বছর। তো আপনার উপলব্ধিটা কীরকম এই প্রথমবারের মতো বাংলাদেশে এসে? তৃণমূল কংগ্রেসের জন্ম বা প্রতিষ্ঠা হয় 1998 সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় এবং অতি অল্প সময়ের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গের প্রায় জনপ্রতিনিধিদের নিরিখে, সে পঞ্চায়েতই হোক বা সে পুরসভাই হোক, সে বিধানসভাই হোক বা লোকসভাই হোক, প্রায় সর্বত্রই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে উন্নয়নের রথ, সেই উন্নয়নের রথ কিন্তু এগিয়ে চলেছে। অন্যদিকে শেখ হাসিনা, তার সঙ্গে মধুর সম্পর্ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আওয়ামী লীগও 67 বছরের পুরনো দল, কিন্তু তাহলে মুক্তিযুদ্ধ তাকে করতে হয়েছে, 30 লক্ষ লোককে খুন করেছে ঘাতকেরা। সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ভগ্ন অবস্থায় থেকে উঠে দাঁড়িয়েছে। দুজনের কোথায় মিল, মমতা এবং শেখ হাসিনাজি, যে দুজনেই কিন্তু একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নিজে দলকে এগিয়ে নিয়ে গেছেন, নিজে দায়িত্বটা নিজের ভেতরে টেনে নিয়েছেন। সেটা কিন্তু এই প্রায় 35 বছরের শাসনে, বাম শাসনের পর, যখন লোকে ধরতেই পারেনি যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এইবারের ইলেকশনও সেই রকমই কিন্তু মানুষ আজ করেছিল, পশ্চিমবঙ্গের সকল মিডিয়া কিন্তু আন্দাজ করেছিল, স্পেকুলেশন করেছিল, কিন্তু আমরা দেখলাম যে মানে বাংলায় যেটাকে বলে, ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি, যেটা ভূমিধস বিজয়, সেটা আমরা দেখলাম। কিন্তু আমি বলছি যেটা, যে আওয়ামী লীগের যে কনফারেন্স, আপনি প্রথমবারের মতো বাংলাদেশে এসে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনার উপলব্ধিটা কি রকম? সাংঘাতিক ভালো। আমি তো কালকেও বলেছি, বঙ্গবন্ধুর দেশ আমাদের খুব কাছের। আমি তো বারবার বলি যে একটা বেড়া জাল দিয়ে আমাদের হৃদয়কে ভাঙা যাবে না। আমাদের হৃদয়টা এত বড়, দুই বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য সব কিছু মিলিয়ে আমরা কেউ কাউকে ছাড়তে পারবো না, যতই আমাদের মধ্যে বেড়া জাল তৈরি হোক। আপনার যে বক্তব্য রেখেছেন, সেখানে যে স্পিচ দিয়েছেন, মানে অনেক মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে, আমি খেয়াল করেছি শিরোনামে আপনি ঠিক করেছিলেন বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা। এই শিরোনামটা আপনি মাথায় লিখবার আগে আপনার মাথায় কি ঘুরেছিল? না, আমার মাথায় প্রথমেই যেটা বঙ্গবন্ধু নামটা মনে পড়েছিল, এবং বঙ্গবন্ধুর যে পথে চলতে চেয়েছিলেন, যে সাধারণ মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, শেখ হাসিনা জি সেইটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে জাতীয় রত্ন শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা যেন একেবারে তার কন্যা তনয়া, রক্ত তো বয়ে চলেছে, সেটা একবার দেখার মতন। এবং আমি তো বলতে আমার দ্বিধা নেই যে আমাদের সময়কাল নয়, 1000 বছর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি যদি হয়ে থাকে, তাহলে শেখ মুজিবুর রহমান। এটা বিবিসির জরিপেও কিন্তু ওনার অবস্থানটা উঠে আসছে। একদম একদম। আচ্ছা, আপনি আপনাদের যে আঞ্চলিক যে রাজনীতি এবং জাতীয় রাজনীতি, আমি যদি বিজেপি, আমরা কিন্তু জাতীয় দল, আমরা আমি বলছি এমনিতে, আমি মানে মিন করে বলিনি, আমি বলছি জাতীয় দল। আপনি যদি টিএমসি, বিজেপি, কংগ্রেস, প্রত্যেকের কিন্তু প্রতিনিধিত্ব আমরা কালকে দেখেছি মঞ্চে। কি আপনারা ওখানে এক একজনের বিরুদ্ধে আপনারা রাজনীতি করছেন, কিন্তু এখানে দেখলাম আপনাদের সবার সুর কিন্তু এক। শেখ হাসিনার এই যে শেখ হাসিনার যে পক্ষে আপনি বলেন, এটা কি ওনার নেতৃত্ব গুণে, নাকি না আপনি ম্যাচুরিটিটাকে দেখছেন? না, আমরা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগ বলুন বা শেখ হাসিনার সম্পর্ক অতি মধুর। না, আমি ওটা মিন করিনি। আমি বলছি যে আপনাদের বিজেপি, কংগ্রেস এবং সেখানে সবাই কিন্তু আপনারা একই সুরে কথা বলেন। আমরা তো একই দেশ থেকে এসেছি, কি করে আলাদা হব? আর আমরা হচ্ছে একেবারে সেই দেশের সেই প্রান্তের লোক, যে প্রান্তের সঙ্গে বাংলাদেশের যোগ আছে। সুতরাং অন্তর থেকে কথা বলেছি, যা সত্য তাই বলেছি।
গণতন্ত্র প্রতিষ্ঠিত যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় করেছেন, তেমনি এই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, জীবন দিয়েছেন শেখ মুজিবুর রহমান, তাকে এগিয়ে নিয়ে গেছেন। শুধু শেখ মুজিবের একা না, তার পুরো পরিবার। আপনি কালকে গেছেন, ভিজিট করেছেন। আমি একেবারে এতটাই মর্মান্তিক, এতটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি না, এতটা আমি আপনি যখন ভিজিট করছিলেন, ওই যে স্মৃতিচিহ্নগুলো দেখছিলেন, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছিল। যখন শুনলাম যে রাসেল নিচে নেমে গিয়েছিল, তাকে বললো চলো তোমার মার কাছে দিয়ে আসি, বলে তাকে খুন করলো। এর মানে একেবারে পাষণ্ড ছাড়া আর কেউ হতে পারে না। খুবই খারাপ। না, আপনি বলছেন মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের শেখ হাসিনার একটা মধুর সম্পর্ক। হ্যাঁ, মধুর সম্পর্ক এবং অনেক মিল। এও মানুষের কল্যাণে করতে চায়, ডাউন ট্রোডেন পিপলের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সারাটা জীবন ডাউন ট্রোডেন। এও মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্য দিয়ে উঠেছেন, মার খেয়েছেন, বাধা পেয়েছেন, অনেক সংগ্রাম। শেখ হাসিনাজিও তাই। হ্যাঁ, উনি আজকে ৩৫ বছর ধরে ৬৭ বছরের যে পুরনো দলটা সগৌরবে শাসন করে যাচ্ছেন, রাজনীতি করে যাচ্ছেন, আজকে ৩৫ বছর ধরে ওই বন্ধুর পরিবেশে যখন সপরিবারে হত্যা করা হলো, তার অনেক পরে উনি ৮১-তে এসে দলের হাল ধরলেন। আজকে ৩৫ বছর ধরে উনি সভাপতিত্ব করছেন। এটা আপনি কিভাবে দেখেন? না, এটা তার নেতৃত্বের গুণে এবং তার উপরেই নির্ভর করে। তিনিই তো তাঁবুর মেইন খুঁটি, তাঁবুর মূল খুঁটি হচ্ছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের। সুতরাং তারই পথে, এবং তিনি যে পথ অনুসরণ করছেন সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের পথ। সুতরাং সেই পথে তাকে নিয়ে যেতে হচ্ছে, এবং তিনি সাধারণ মানুষের মধ্যে একটা গরিমা, বাংলাদেশের গরিমা ফিরিয়ে এনেছেন। আনন্দবাজারে ওখানকার বর্তমানে খবর হয় যে মিলিটেন্টরা, বাংলাদেশি মিলিটেন্ট কেউ কেউ ওখানে গিয়ে একটু আশ্রয় পেয়ে যায় কোনো না কোনো। না, কোনো রকমই কোনো। আমরা খুব কঠোর, আমরা সেকুলার স্টেট, এবং আমরা কোনো সাম্প্রদায়িকতার বিষকে ছড়াতে দেব না। আমাদের রাজ্যের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকল ধর্মের প্রতি যেরকম সম্মান জানায়, তেমনি মানুষের রক্ত যারা নেয়, মানুষের জীবন যারা কাড়ে, তাদের বিরুদ্ধেও ধিক্কার জানায়। আমরা চাই যে বিশ্ব নিরাপত্তা, আমরা চাই বাঙালির নিরাপত্তা, আমরা চাই বাংলাদেশের নিরাপত্তা, আমরা চাই আমাদের রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা। কিছুদিন আগেই কিন্তু চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেলেন, এবং 22 কি 27, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বিলিয়ন ডলারের কিন্তু সহায়তা দিয়ে গেছেন। উনি ভারতের সঙ্গে, মোদির সঙ্গে ভালো সম্পর্ক উনি ডেভেলপ করেছেন। তারপরে যেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পদ্মা সেতুতে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেছিল, সেই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এসে এখন বাংলাদেশের উন্নয়নে জয়গান গেয়ে যাচ্ছে। এটার হচ্ছে ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট, যেটাকে বলে গণতান্ত্রিক পথে উন্নয়ন, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যই এক, আর শেখ হাসিনারও লক্ষ্যই এক। না, আপনি দুজনকে একটা একই কাঠামোতে, একই মাপে, একই রকম নেতৃত্ব গুণে দেখতে পাচ্ছেন। সিমিলারিটি, হ্যাঁ, অনেক সিমিলারিটি আছে, খুব সাধারণ স্বাভাবিক। কোন বিষয়গুলো সিমিলারিটি? আমি বলবো যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, যে কালকে বললেন যে আমি মেয়েদেরকে সামনে আনতে চাই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের শুধু সামনে আনেননি, রিজার্ভেশন করে দিয়েছেন যে 50% পঞ্চায়েতে মহিলা সদস্য থাকবে। আমাদের 30%-এর উপরে লোকসভায় মহিলা সদস্য আছে, আমাদের পঞ্চায়েতে এইগুলো আছে, পুরসভায় আছে, আমাদের বিধানসভায় 30% উপরে মেয়েরা আছে। উনি ঠিক কথা বলেছেন। এবং আমাদের এই যে কন্যাশ্রী প্রকল্প, মেয়েদেরকে স্কুলমুখী করা, এইবারের ইলেকশন, সেটার মধ্যে আপনারা রিটার্নটা খুব ভালো করে পেয়েছেন। সাইকেলের প্রকল্পটা আমি জানি, হ্যাঁ, সাইকেল, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, এই ধরনের প্রকল্পে, এবং বিবেকানন্দ মেরিট কাম মিশনের যে বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের যে উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, কৃষিদের সামগ্রিক উন্নয়ন, সিঙ্গুরের বিজয়, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা বিজয় কেতন আছে। আর সেই বিজয় কেতন কিন্তু পরিলক্ষিত এখানেও হচ্ছে, যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা অর্থনৈতিকভাবে যেমন এগোচ্ছে, অর্থনৈতিকভাবে, সামাজিক উন্নয়নের দিক থেকে, এবং যেভাবে উনি সন্ত্রাসবাদীদেরকে বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন, এটা প্রশংসনীয়। সন্ত্রাসের কথা যখন আসলে
আমি একটা খুব মৌলিক বিষয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে প্রায় সময় আপনি দেখবেন হলিউডের জন্য আপনার যে ঘটনাটা ঘটেছে গুলশানে, অনেকগুলো মারা গেল, মানুষকে বিদেশিদের মেরে ফেললো, তারপরে তাদেরকে এসে আমাদের আর্মি শেষ পর্যন্ত তাদেরকে নিবৃত্ত করতে পেরেছে। আমরা প্রায় সময়ই দেখি পশ্চিমবঙ্গে আনন্দবাজারে ওখানকার বর্তমানে খবর হয় যে মিলিটেন্টরা, বাংলাদেশি মিলিটেন্ট কেউ ওখানে গিয়ে একটু আশ্রয় পেয়ে যায় কোনো না কোনো কোনো রকমই আমরা খুব কঠোর, আমরা সেকুলার স্টেট, এবং আমরা কোনো সাম্প্রদায়িকতার বিষকে ছড়াতে দেব না। আমাদের রাজ্যের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকল ধর্মের প্রতি যেরকম সম্মান জানায়, তেমনি মানুষের রক্ত যারা নেয়, মানুষের জীবন যারা কাড়ে, তাদের বিরুদ্ধেও ধিক্কার জানায়, মানবিকতা ধ্বংস করে দেয়। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে এখন আছি, হোটেল সোনারগাঁ, আজকে এই মুহূর্তে আমাদের র্যাবের একটা দল কিন্তু পশ্চিমবঙ্গে তদন্তের ইয়েতে গেছেন। তো আমি বলছি যে যোগসূত্র কিভাবে থাকে, কোনো না কোনো মহল থেকে প্রশ্রয় পায় কিনা। আপনি অনেক সিনিয়র মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনি উপনেতা। আমি তো সবটাই বলছি যে আমাদের রাজ্যে এদের কোনো স্থান নেই। যে কোনো লোক এসে তদন্ত করে দেখুক, আমরা তো তাতে খুশিই হব। মানে আপনি সহায়তার হাত আপনাদের একদম প্রসারিত। আমরা চাই বিশ্ব নিরাপত্তা, আমরা চাই বাঙালির নিরাপত্তা, আমরা চাই বাংলাদেশের নিরাপত্তা, আমরা চাই আমাদের রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা। আপনি একটু আগে আমার সাথে আলাপে বলছিলেন যে আপনার বাবার বাড়ি সাতক্ষীরা, আপনার মায়ের বাড়ি খুলনা, খুবই কাছাকাছি, এবং পাশেই কিন্তু বসিরহাট। তো বাংলাদেশের সঙ্গে কিন্তু আপনি চান আবার না চান, আপনার কিন্তু রক্তের নারীর সম্পর্ক। আরেকটা জিনিস আছে, আমার মামা গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, তাকে সম্মান জানিয়েছিল বাংলা, এবং তিনি লিখেছিলেন গঙ্গা আমার মা, পদ্মা, ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান, ওটা আপনার মামার লেখা। অসাধারণ, এটা আমরা জানতাম না। মানুষের জন্য তার লেখা, মানুষের জন্য তার লেখা, এগুলো তো ছোটবেলায় শুনতে আমরা বড় হয়েছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা যদি ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলি, আমাদের এখানে যারা অধিবাসী আছে সবার কিন্তু পশ্চিমবঙ্গের কথাই প্রথমে আসবে, কারণ পশ্চিমবঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের কৃষ্টি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সব কিন্তু মিল। তো এইরকম আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতাম। কোন নাটকটা সে মনে নেই, এত ছোট। আপনাদের রেজ্জাক আমার সঙ্গে আমি নাটক, আমাদের নায়ক রাজ্জাক, আপনি কি করতেন তার সঙ্গে? আমি তার সঙ্গে শিশু শিল্পী হিসেবে কাজ করেছি। এটা কোন জায়গাটায়? এটা নাকতলায়, যেখানে উনি থাকতেন। উনি তো ওখান থেকে দেশভাগের পরে এখানে এসেছেন। তো আজকে ওনার সঙ্গে আপনার কতদিন দেখা হয় না? মাঝে একবার এসেছিলেন উনি গ্র্যান্ড হোটেলে, তখন দেখা করবো বলেও দেখা করতে হবে না। আমার মামার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু দেবদাস বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে রেজ্জাক। এই যে বললাম যে রিলেশনশিপটা এরকম প্রগাঢ় এবং গভীর, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যে হোটেলে আছেন, আপনি খুললেই কিন্তু দেখবেন বাংলাদেশের সব জায়গাতে কিন্তু আপনি আপনার দেশের সব চ্যানেল দেখতে পাবেন। আমি সুনীল গঙ্গোপাধ্যায় এখন আর নেই, বিখ্যাত লেখক, উনিও কিন্তু বারবার আপিলটা করেছেন, বাংলাদেশের চ্যানেলগুলো কেন অদ্ভুত কারণে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই না সেইভাবে। এখন কিন্তু সেইভাবে দেখা যায় না, কিন্তু দেখা যায়। এইটা আমাদের দিক থেকে একটা কিন্তু দাবি। আসল কথা এটা তো তথ্য সম্প্রচার বিষয়টি তো পররাষ্ট্র বিষয়, এটা নিয়ে মন্তব্য আমি করতে পারবো না। আমি বলতে পারি না আপনার নজরে আছে কিনা বিষয়টা। নজরে আছে। আপনি আন্তরিকভাবে যদি চান, সংস্কৃতি তো আর শুধুমাত্র দৃশ্যমান নয়, তা মস্তিষ্কেও আছে। তো মস্তিষ্ককে কি ভাগ করা যায় নাকি? আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি, যেটা ভারতের কেন্দ্রীয় সরকার, আমরা জানি পত্রপত্রিকার মাধ্যমে যে তারা মোটামুটি এগ্রিড। আপনাদের নিজস্ব রাজনীতির কারণে হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। আমি বলছি তিস্তার নদীর রাজনৈতিক কারণ নয়, এটা শুধু রাজনৈতিক কারণ। ভোটের একটা হিসাব না, ভোটের হিসাব শুধু নয়, মানুষের হিসাবও থাকতে হবে। কেননা মানুষের প্রয়োজন আছে জলের, তেমনি বাংলাদেশেরও প্রয়োজন আছে জলের। এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব না। আমি শুনলাম, আমার যা বলবার আমরা তা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মিথ্যে দোষারোপ দেওয়ার কোনো চেষ্টা করা উচিত হবে না, তার কারণ উনি যথেষ্ট সংবেদনশীল। ভুলে যাবেন না, তিনিও একজন বাঙালি। আর বাংলাদেশে কিন্তু এমনিতে গড়পড়তে একটা সমালোচনা যদি আমরা বলি, আপনাকে পেয়েছি বলে আজকে সুযোগটা নিচ্ছি, সেটা হচ্ছে যে এক ধরনের মানুষের ভিতরে সমালোচনা আছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের
একটা যে সম্পর্কটা, একটা বড় ভাই সুলভ কিন্তু আচরণ এখানে অনেকে অনুভব করে। এইটা আপনি কখনো ফিল করেছেন না, কিনা? আমি তা বলবো না। সংসারে তো বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই থাকবেই, কিন্তু সংসার যাতে না ভেঙে যায় সেটাই চেষ্টা হওয়া উচিত, এবং আমাদের সেই চেষ্টা তো আছেই। আমাদের যে রিলেশনশিপ পশ্চিমবঙ্গের সঙ্গে বা ভারতের সঙ্গে বাংলাদেশের, সেখানে প্রায় সময় আপনি দেখবেন যে উত্তেজনা, একটা অস্থিরতা তৈরি হয়। সেটার মূল কারণ কিন্তু বর্ডার। আমরা অনেক বড় এরিয়া জুড়ে আমরা কিন্তু আমাদের সীমা, বিভিন্ন সীমান্ত। ঠিকই তো। এবং সে ব্যাপারে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। এটা তো রাজ্যের ব্যাপার নয়, রাষ্ট্রের ব্যাপার। আমরাও তো বলি যে বর্ডারকে ভালো মতন নিরাপত্তা রাখা উচিত। দু দেশের মধ্যে সুসম্পর্ক রাখতে গেলে এই যে বেড়াজাল যেটা আছে, সেই বেড়াজালটা যেন প্রকৃত বেড়াজাল থাকে নিরাপত্তার কারণে। না, আজকে ইউরোপিয়ান দেখবেন আপনি অভিন্ন মুদ্রা চালু হচ্ছে, এক দেশ থেকে এক দেশে ভিসা ছাড়া চলে যাচ্ছে। আমরা এখনো এই দেশে, যেখানে আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, সেটা তো আমরা এই বেড়াজাল আমার সবচেয়ে বেশি আজকে শুনছিলাম সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে পর্যটকরা যায় পশ্চিমবঙ্গে, সবচেয়ে বেশি কিন্তু ডলার কিন্তু খরচ করে সেখানে গিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গটা তো দেশ নয়, এটি রাজ্য, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। সুতরাং আমি এই যে ভিসা সংক্রান্ত বিষয়, এগুলো সমস্তটা বিদেশ নীতি, কিন্তু কেন্দ্রীয়ভাবে ঠিক হয়। সুতরাং কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশের কর্তৃপক্ষ, শেখ হাসিনা সাহেব নিশ্চয়ই কথা বলতে পারেন। না, কিন্তু আপনি তো একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, আপনার সেই সুযোগটুকু আছে যে জাতীয় পর্যায়ে সেটাকে উপস্থাপন করবেন। না, আমি তো শুনলাম অনেক, যেমন আমরা ইলিশ মাছ নিয়ে বলি, শুনলাম জামদানি নিয়ে নিশ্চয়ই বৌদি আপনি ফিরবেন, খালি হাতে ফিরবেন না। বাংলাদেশে আসছেন আপনি, জামদানি এবং টাঙ্গাইল শাড়ি যদি আপনি না কেনেন, বৌদি কিন্তু আপনাকে ঘরে ঢুকতে দেবে কিনা আমার ডাউট আছে। না, ঘরে ঢুকতেই দেবে না, সুতরাং আমি ব্যবস্থা করে যাব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম যে সীমান্ত কিন্তু যেহেতু স্পর্শকাতর ইস্যু, অনেক দিনের যে বিষয়টা, যে এনক্লেভ, আপনার অ্যাডভার্স পজিশন, এগুলো কিন্তু একটা মোদী সরকারের সঙ্গে কিন্তু একটা মোটামুটি সুন্দরভাবে সেটেল হয়ে গেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, দুই বাংলা মিলে কিন্তু কিছুদিন আগেই একটা ছবি হয়েছে, যেটা গৌতম ঘোষ নিজে করেছেন। ওই ছবিটা যদি আপনি খেয়াল করে দেখবেন যে এমন সীমান্ত স্পর্শকাতর আমরা দেখলাম যে একই বাড়ির আঙ্গিনা, দুজন একই পরিবারের দুজন সদস্য, দুই দেশের নাগরিক। হ্যাঁ, আছে তো। এইটা যদি যতদিন থাকবে, আপনি কি মনে করেন যে এই ধরনের টেনশন? আমি আবার বলছি যে এই বিষয়টা তো বৈদেশিক বিষয়, এটা নিয়ে মন্তব্য করব না। কিন্তু হিলিতে আমি নিজে গিয়ে দেখে এসেছি যে দুটি দেশের সংখ্যালঘু মানুষরা একই মসজিদে গিয়ে প্রেয়ার করছে। হ্যাঁ, বাড়ির রান্নাঘরটা পড়েছে বাংলাদেশে, বাড়ির শোবার ঘরটা পড়েছে ভারতে। আমি হিলিতে গিয়ে দেখেও এসেছি, এটা অদ্ভুত। আমরা তো ছিটমহল তো যথেষ্ট আন্তরিকতার সঙ্গে। কিন্তু একটা কথা, ওই যে দীপ্তিমান সেনগুপ্ত নামে একজন আমাদের পরিচিত বন্ধু আছেন, তার বাবা ছিলেন এমএলএ, দীপক সেন সম্ভবত। ও প্রায় সময় আমাদের সঙ্গে কথাবার্তা হয় যে ওখানে যারা এক্সচেঞ্জ হয়ে চলে গেছে বাংলাদেশ থেকে, তারা কিন্তু আবার ফিরে আসতে চায়। এই কথাগুলো শুনলে আমাদের একটু কষ্ট হয় যে কেন ফিরে আসতে চাইবে, কেন আমি জানি না। আমাদের কাছে এরকম কোনো বন্ধ, তারা থাকতে চায়। এই বাংলা থেকে বহু লোক যেতে চায়, কিন্তু তাদেরকেও আমরা বলি কেন তোমরা চলে আসবে, তোমরা তোমাদের জায়গায় থাকবে। নিশ্চয়ই। আর বহু একটা প্রতীক্ষিত, আপনার কাছে সুযোগ যেহেতু পেয়েছি, প্রতীক্ষিত ইস্যু, এটা আরও বেশি স্পর্শকাতর। এবং আপনি জেনে থাকবেন যে শেখ হাসিনার সঙ্গে মমতাদির বন্ধুত্ব প্রগাঢ়, আপনি যেটা শুরুতেই বলছিলেন, অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, সিমিলারিটি অনেক। কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি, যেটা ভারতের কেন্দ্রীয় সরকার, আমরা জানি পত্রপত্রিকার মাধ্যমে যে তারা মোটামুটি এগ্রিড। আপনাদের নিজস্ব রাজনীতির কারণে হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। আমি বলছি তিস্তার নদীর রাজনৈতিক কারণ নয়, এটা শুধু রাজনৈতিক কারণ। ভোটের একটা হিসাব নিশ্চয়ই। না, ভোটের হিসাব শুধু নয়, মানুষের হিসাবও থাকতে হবে। কেননা মানুষেরও প্রয়োজন আছে জলের, তেমনি বাংলাদেশেরও প্রয়োজন আছে জলের। এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব না। আমি শুনলাম, আমার যা বলবার আমরা তা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মিথ্যে দোষারোপ দেওয়ার কোনো চেষ্টা করা উচিত হবে না। তার কারণ যথেষ্ট সংবেদনশীল, ভুলে যাবেন না তিনিও একজন বাঙালি। না, নিশ্চয়ই বাঙালি, কিন্তু আমি বলছি যে এই যে আমাদের যে আকুতিটা, প্রাণের দাবি, যেটা সরকারি পর্যায়ে হয়তো তারা সেভাবে উপস্থাপন করতে, যেমন প্রাণের আকুতি আছে, আবার নর্থ বেঙ্গলের লোকেরও প্রাণের আকুতি আছে। এখন এই দুই আকুতিকে কিভাবে মেলানো যায় সেই সমাধান সূত্র আপনি দেখবেন যে শেখ হাসিনা তার সরকারের শুরু থেকেই যেইভাবে তার সহায়তার হাত ভারতের দিকে প্রসারিত করেছে, এই কথা নিঃসন্দেহে আপনারা স্বীকার করেন। বিষয়টা ভারত
আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টি পশ্চিমবঙ্গের স্বার্থও জড়িত আছে, যেমন বাংলাদেশের স্বার্থ জড়িত আছে, পশ্চিমবঙ্গের স্বার্থও জড়িত আছে। ভারতবর্ষ একটা বিরাট দেশ, সুতরাং সেই দেশের অন্য রাজ্যের ততটা স্বার্থ জড়িত নেই, দেশ হিসাবে হয়তো ততটা স্বার্থ জড়িত নেই, কিন্তু রাজ্য হিসেবে তো পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িতই আছে। আমরা মনে করি এই বিষয়টা আলাপ আলোচনা চলছে, নিশ্চয়ই আমি উপযুক্ত জায়গায় দাঁড়িয়ে নেই যে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি। কিন্তু আমি তো আমাদের বার্তাগুলো নিশ্চয়ই না, আপনি বার্তাগুলো তো আমি জানি, আমার বার্তা শুনতে কোনো আপত্তি নেই, কিন্তু মন্তব্য করতে আমার আপত্তি আছে। ঢাকায় তো আপনি বাংলাদেশে প্রথম আসলেন, কেমন লাগছে বাংলাদেশ আপনার? ঘোরার সুযোগ কোথায় পেলাম, সব সময় তো নিয়ে যাচ্ছে আর ফেলে দিয়ে যাচ্ছে। না, আজকের দিনটা তো আমি কালকে গেছিলাম বঙ্গবন্ধুর বাড়িতে, স্মৃতি জাদুঘরে, আর ইয়েতে শহীদ মিনারে যেখানে গেছিলাম। বাংলা ভাষা নিয়ে আন্দোলন। আজকে আমি সরকারি প্রোগ্রামে যাব রামকৃষ্ণ মিশনে, আর ঢাকা মন্দিরে যাব, এইটুকু ঠিক করেছি। সময় থাকলে অভিনেতা রেজ্জাকের বাড়িতেও যাওয়ার চেষ্টা করি। তারপরে মানুষকে কেমন লাগছে? দারুণ। আমি তো বলবো আওয়ামী লীগের এত বিশাল একটা আয়োজন, তার লজিস্টিক সমস্ত কিছু মিলিয়ে কি অদ্ভুতভাবে তারা ম্যানেজ করেছে, তো সেই কারণেই তাদেরকে প্রশংসা দেওয়ার কথা। সামনে আপনাদের এই আগামী জানুয়ারিতে আপনারা গ্লোবাল বিজনেস সামিট করতে যাচ্ছেন, এবং মমতা দিদি, আমি যেটা জানি যে ওনার থিম হলো যে কলকাতা হলো যে পুরো সেভেন সিস্টারের গেটওয়ে, আমি যদি ভুল না করে থাকি। বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবনার জগতে কিছু আছে কিনা ওই সম্মেলনে? বাংলাদেশে প্রচুর এন্টারপ্রেনার আছে, তারা যাবে, তারা গিয়ে তাদের নিশ্চয়ই বাংলাদেশকে ছোট করে দেখার কোনো কারণ নেই। অনেক বিষয়ে বাংলাদেশ হয়তো আমাদেরকে বা বিনিয়োগ হিসেবে বাংলাদেশ যদি ওখানে বিনিয়োগ করতে চায় তো ওয়েলকাম, এটা কোনো অসুবিধার কি কারণ আছে? থ্যাংক ইউ, আবার দেখা হবে।